হোস্টেলে তো আসলে মেধার ভিত্তিতে শিবির সবসময়ই আমরা মেধার ভিত্তিতে হোস্টেলে থাকার জন্য আমরা উৎসাহিত করি। আমরা প্রশাসন সবাইকে অনুরোধ করি যে মেধার ভিত্তিতে যাতে আপনার হোস্টেলে সিট বন্টন হয়। তো মূলত মেধাবীরা থাকেন, এবং মেধাবী বলতেই তো ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, মেধাবীদের একটা গভীর সম্পর্ক শিবিরের সাথে, যেহেতু শিবির মেধাবীদেরকে নিয়ে কাজ করে এবং মেধাবীদের লালন করে, মেধার বিকাশে সহযোগিতা করে। প্রত্যেকটা ঘটনায় ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করা হয়, মামলা দেওয়া হয়, গ্রেফতার করা হয়। আপনার এক একটা যেগুলো রিমান্ডের নামে নির্যাতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক এরা বিপ্লবের অগ্রসেনানী ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু তখন তারা ছাত্র শিবিরের পরিচয় নিয়েছিল না, তারা ছিল সাধারণ ছাত্র হয়ে বা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হয়ে। কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেছে যে এরা কখনো, কেউ কেউ বলছেন এরা কখনো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট ছিল। শিবির একটা একাডেমিক, আপনি যদি চিন্তা করেন যে একটা একাডেমিক ইনস্টিটিউশনের সাথে, তাহলে ছাত্র শিবির একটা একাডেমিক ইনস্টিটিউশনস, এবং শিবির একটা ইনস্টিটিউশন হিসেবে এই বিষয়টা নিশ্চিত করে তার রিপোর্টিং কার্যক্রমের মধ্য দিয়ে। আপনি জানলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা দিনের কিন্তু কার্যক্রম আমরা লিখি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও ব্যাপক আলোচনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই সংগঠনটি তার প্রতিষ্ঠার পর থেকে নানানভাবে, নানান মাত্রায়, নানান উপলক্ষে সমালোচনা এবং আলোচনার কেন্দ্রে ছিল। বিশেষ করে এই জুলাই বিপ্লবের পর আবার নতুন করে আলোচনা এসেছে। বিশেষ করে জুলাই বিপ্লবে তাদের যে অবদান, সেটি যখন বিপ্লবের নায়করা ঘোষণা করছেন, তখন অনেকেই বলছেন এটি ছাত্র শিবির একটু বাড়িয়ে তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। আবার কেউ কেউ বলছেন তারা সঙ্গতভাবেই তারা এই বিপ্লবটি সংগঠিত করবার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে বা তাদের অবদান তারা রেখেছে। আবার ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে তারা গোপন সংগঠন হিসেবে ছাত্রলীগের ভেতরে থেকে তারা কার্যক্রম পরিচালনা করেছে। অর্থাৎ এক ধরনের গোপন রাজনীতির সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রাজনীতিতে আবার উঠে এসেছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে পুরনো একটি অভিযোগ ছিল, দীর্ঘদিন ছিল, সেটি হচ্ছে রক কাটার সংস্কৃতি ছাত্র শিবির, অর্থাৎ সন্ত্রাসবাদের অভিযোগ ছাত্র শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ছিল, সেটি মাঝখানে কিছুদিন স্থিমিত ছিল। এখন জুলাই বিপ্লবের পর এই অন্তর্বর্তী সরকারের আমলে আবারও এই প্রসঙ্গটি আলোচনা আসছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে ছাত্র শিবিরের রাজনীতির, ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের যে অবদান, কার্যপদ্ধতি এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবার জন্য বসেছি। আমাদের এই আলোচনার টেবিলে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ছাত্র জীবনে যিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন, ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় অফিস সম্পাদকের, আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিলেন, পাশাপাশি সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি ফিলিপাইন খ্রিস্টিয়ান ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস ম্যানেজমেন্টের একজন ফ্যাকাল্টি, জনাব ডক্টর আনোয়ারুল ওয়াদুদ টিপু। জনাব আনোয়ারুল ওয়াদুদ টিপু আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছেন, সেই সুবাদে আজকে আমরা তাকে পেয়েছি টাইম টেলিভিশনের স্টুডিওতে। জনাব আনোয়ারুল ওয়াদুদ টিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন, আমাকে অনেক ধন্যবাদ করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে আপনার দর্শকদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ, এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। দর্শক, আনোয়ারুল ওয়াদুদ টিপু যখন সিলেটে ছাত্র শিবিরের রাজনীতি করেন, তখন আমি সিলেটে সাংবাদিকতা করি, সুতরাং খুব ঘনিষ্ঠভাবে তাকে পর্যবেক্ষণ করবার বা তার সেই সময়কার ছাত্র রাজনীতিতে তার যে চ্যালেঞ্জিং ভূমিকা, সেই ভূমিকাটি দেখবার সুযোগ হয়েছে। সেই জন্য আমি একটু আজকে আমার নিজের আগ্রহের জায়গা থেকেই তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, কারণ যেভাবে যে চ্যালেঞ্জিং পরিবেশে তিনি রাজনীতি করেছেন বা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, সেই সময় আমার ধারণা তিনি বলবেন নিশ্চয়ই 100-র উপরে মামলা তার উপরে ছিল। তিনি এক ধরনের ক্রসফায়ারের আসামি ছিলেন। আমরা শুনেছি, আমরা সাংবাদিক হিসেবে জানতাম যে তাকে যে কোনো সময় পেলেই পুলিশ তাকে ক্রসফায়ার করবে, এবং ফ্যাসিস্ট আমলে যেটি ছিল যে ছাত্র শিবিরের কার্যক্রম বা মিছিল এই ধরনের কোনো ধরনের কার্যক্রমে কাউকে পেলেই সাথে সাথে গুলির নির্দেশ, এই ধরনের একটি খুবই চ্যালেঞ্জিং সময়ে যিনি দায়িত্ব পালন করেছেন ছাত্র শিবিরের বা ছাত্র রাজনীতি করেছেন, এই জায়গা থেকে ফেরত এসে তিনি যখন পালিয়ে বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসেন, এখানে এসে তিনি পড়াশোনা আবার শুরু করেছেন এবং সেখানে তিনি পিএইচডি করেছেন। সেই একই বিশ্ববিদ্যালয়ে তিনি এখন শিক্ষকতা করছেন। সুতরাং অত্যন্ত মেধাবী একজন ছাত্র নেতৃত্ব হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত, এবং তার সময়ে তিনি যেই চ্যালেঞ্জগুলো ফেস করেছেন, আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করছি দর্শক আপনাদেরকে সেই সময়ের একটি ভয়াবহ চিত্র বা সেই সময়ের যে ভয়াবহতা ছিল সেই প্রসঙ্গে
আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো। জনাব আনোয়ারুদ্দিন টিপু, আমি যেটি বলছিলাম যে আমি তখন তো সিলেটে ছিলাম, আপনার সঙ্গে অনেকবার যোগাযোগ হয়েছে পেশাগত কারণে। আমরা দেখেছি যে আপনি কিভাবে মানে এক ধরনের গেরিলা সংগঠনের মতো আপনারা কার্যক্রম পরিচালনা করতেন। কারণ শিবির মিছিল বের করেছে সিলেট শহরে কোনো জায়গায়, সেটি পুলিশের কাছে মানে খবরটি পৌঁছার সঙ্গে সঙ্গেই সেখানে অ্যাকশন শুরু হয়ে যেত, গুলাগুলি শুরু হতো এবং আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। এই ধরনের একটি মানে কি বলবো, খুবই জীবন ঝুঁকিপূর্ণ যখন ছিল, এই সময় আপনি দায়িত্ব পালন করতে গিয়ে মানে যদি একটু বলেনি যে কিভাবে সেই চ্যালেঞ্জটা ফেস করেছিলেন, সেই সময়ের ভয়াবহতা, মানে রাজনীতি করতে গিয়ে সেই সময়কার পরিবেশ কেমন ছিল, সংকটাপূর্ণ কেমন ছিল? জি, থ্যাংক ইউ। আসলে ওই সময়গুলো তো আসলেই ভয়াবহ এবং আপনি জানেন আপনার চোখের সামনেই অনেকগুলো ঘটনা ঘটেছে। বিশেষ করে 2008 সালের 29শে ডিসেম্বর তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার যখন ক্ষমতায় আসেন, আসার পর 2009 সালটা মোটামুটি সিলেটে বলা যায় পরিবেশ অনেকটাই সৌহার্দ্যপূর্ণ ছিল, ভালো ছিল। আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করতে পেরেছি 9 সালের আগ পর্যন্ত। 9 সালটা 9 সাল মোটামুটি ভালো কাটে। 2010 সালের দিক থেকে আসলে আমি তো ছাত্র শিবিরের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত ছিলাম। আমি সিলেট শহরে ছোট থেকে স্কুল থেকে আমার ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততা। তো ছাত্রলীগ আসলে তো বাইরের কেউ না, আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের এলাকার লোকজন। এবং সিলেট শহরে যেটা বিশেষ করে আমাদের যে পারস্পরিক বোঝাপড়া বা পরিচিতি, এটা তো ছিলই। তো আমরা আসলে 2008 সালের 29 ডিসেম্বর আওয়ামী লীগ আসার পর থেকে 2008-এর ওই সময় থেকে নিয়ে 9 সালটা আমরা বলা যায় যে যেহেতু আমরাই ছিলাম ডোমিনেট ক্যাম্পাসগুলোতে, ছাত্রদল ছিল, শিবির ছিল, ছাত্রলীগকে আমরা পাশাপাশি সহাবস্থান নিশ্চিত করেছি ক্যাম্পাসগুলোতে। তো 10 সালে বিশেষ করে রাজশাহীতে একটা ঘটনা ঘটে। আপনারা জানেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের শরীফ ফুজ্জামান নোমানী ভাইকে হত্যা করা হয়, উনি শাহাদাত বরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিরুনি অভিযান শুরু হয় দেশব্যাপী এবং তখন থেকেই সিলেটের পরিবেশটাকে আসলে এই শান্তিপূর্ণ পরিবেশটাকে আপনার নষ্ট করে দেওয়া হয়। তখন আমরা ওই 10 সালে আমরা গ্রেফতার হই সিলেটে চিরুনি অভিযানে। কোথাকার ঘটনা সেটা রাজশাহীতে, আমরা এখানে চিরুনি অভিযান, রাজশাহীর হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটে গ্রেফতার করা হয়। দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হয় এবং হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। মূলত 10 সালের শুরু থেকেই নিয়ে একদম এই জুলাই বিপ্লব পর্যন্ত আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন এবং র্যাব, পুলিশ, বিশেষ করে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, তারা শিবিরের ওপর ভয়াবহ নির্যাতন পরিচালনা করে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, দেখবেন 10 সালের জুলাই থেকে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয় এবং এরপর থেকেই কিন্তু আমাদের সরকারি কলেজে হোস্টেলে অগ্নিসংযোগ করা হয়। আমাদের এমসি কলেজে না, সরকারি কলেজ, প্রথমে সরকারি কলেজে, পরে এমসি কলেজে, হ্যাঁ। এবং সম্পূর্ণ হোস্টেলের ভয়াবহ ক্ষয়ক্ষতি সাধন করা হয়। আমাদের শিবিরের বাইদের রুমগুলোকে লুটপাট করা হয়, কার্যত এখানে এমন বলা যায় যে চুরি করা হয়, সব কিছু নিয়ে নেওয়া হয়, ল্যাপটপ, কম্পিউটার্স, বই, নোটস। এমনও আছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, তাদের গুরুত্বপূর্ণ শিট, বই, নোটস, বইগুলা তারা জ্বালিয়ে দেন, যেটা আসলে একজন ছাত্রের জন্য তো ভয়াবহ একটা অবস্থা। সেপ্টেম্বর অক্টোবরের দিকে পরীক্ষা, তার আগে আপনার সবগুলো জ্বালিয়ে দেয়া। এরপর পরই আমাদের ঐতিহ্যের স্মারক সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় কলেজ হোস্টেলটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এবং পুড়িয়ে দেওয়া হয় মানে কি? পুড়িয়ে কারা দিয়েছিল? পুড়িয়ে দেন, কারা পুড়িয়ে দিয়েছিল? ছাত্রলীগ পুড়িয়ে দেয়, সেটাই বলেন। হ্যাঁ, ছাত্রলীগ পুড়িয়ে দেয়। সরকারি কলেজটাও ছাত্রলীগ পুড়িয়ে দেয় এবং এটা প্রশাসনের প্রত্যক্ষ ভূমিকা ছিল। পুলিশ ছিলেন, র্যাব ছিলেন ক্যাম্পাসে। ওই অবস্থায় কিন্তু সরকারি কলেজকে পুড়িয়ে দেওয়া হয়। এমসি কলেজে রাতের আধারে হোস্টেলে, মানে এই হোস্টেলগুলো পোড়ানোর মানে কি? আমি একটু বোঝারই চেষ্টা করতে চাই যে মানে হোস্টেল তো আসলে শুধু শিবিরের না, এখানে তো সাধারণ ছাত্ররা থাকে। হোস্টেলগুলো ছাত্রলীগের সঙ্গে, মানে হোস্টেলের সঙ্গে ছাত্রলীগের সংঘাত কোন জায়গায়? হোস্টেলের সাথে আসলে সংঘাতের জায়গাটা এই জায়গায় যে হোস্টেলে তো আসলে মেধার ভিত্তিতে, শিবির সবসময়ই আমরা মেধার ভিত্তিতে হোস্টেলে থাকার জন্য আমরা উৎসাহিত করি। আমরা প্রশাসন সবাইকে অনুরোধ করি যে মেধার ভিত্তিতে যাতে আপনার হোস্টেলে সিট বন্টন হয়, মেধাবীরা যাতে হোস্টেলে থাকেন, গরিব, অসহায় এবং মেধাবী যারা
শহরে বাইরে থাকার যারা বেটা বহন করতে পারবেন না তাদেরকে যাতে হোস্টেলে জায়গা করে দেওয়া হয়। তো মূলত মেধাবীরা থাকেন, এবং মেধাবী বলতেই তো ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, মেধাবীদের একটা গভীর সম্পর্ক শিবিরের সাথে, যেহেতু শিবির মেধাবীদেরকে নিয়ে কাজ করে এবং মেধাবীদের লালন করে, মেধার বিকাশে সহযোগিতা করে। মূলত এই জায়গা থেকেই ছাত্রলীগ মনে করে যে শিবিরের একটা আখড়া তারা জ্বালিয়ে দিল। মনে করেন এই যে একটা ক্যাম্পাসে শিবির আছে, হোস্টেলে শিবির আছে, মেধাবীরা হলে আছে, তাহলে যদি আমরা জ্বালিয়ে দিতে পারি কোনোভাবে, যদি এটাকে পুড়িয়ে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তাইলে এখানে ছাত্র শিবির থাকলো না। তো মূলত এই কাজটাই করেছেন আসলে ওনারা, যে আপনার সরকারি কলেজ বলেন, এমসি কলেজ বলেন, তার পরবর্তীতে আমরা দেখেছি শাহজালাল ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলগুলোতে রীতিমতো লুটপাট করেন আমাদের ছাত্রলীগের বন্ধুরা। এবং এখানেও র্যাব পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এবং এই ঘটনায় আবার ছাত্র শিবিরের ভাইদেরকে আবার বহিষ্কার করা হয় ক্যাম্পাস থেকে। কৃষি বিশ্ববিদ্যালয়ে সেম ঘটনা ঘটানো হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রায় 7 জন ভাইকে বহিষ্কার করা হয়, এবং এখানে তৎকালীন বিসি জড়িত ছিলেন, ওনাদের প্রত্যক্ষ মদত ছিল, ওনারা পুলিশ এবং র্যাবকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন। একইভাবে আমরা কৃষি পলিটেকনিক ইনস্টিটিউট, মানে সিলেটের প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে আগুনের সংস্কৃতি ওনারাই চালু করেন ছাত্রলীগ, যুবলীগ, এবং অনেক জায়গায় স্বেচ্ছাসেবক লীগও ইনভলভ ছিল। এদের প্রত্যক্ষ সহযোগিতায় সিলেটের প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু আগুন দেওয়া হয়। আমার জানা নাই যে মুক্তিযুদ্ধের পরে অথবা এর আগে কখনো ক্যাম্পাসগুলোকে এইরকম জ্বালিয়ে দেওয়ার সংস্কৃতি, আগুনের সংস্কৃতি, এটা বাংলাদেশে বা সিলেটে ছিল কিনা আমি জানি না। আচ্ছা, প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু আগুনের সংস্কৃতি ওনারা চালু করেন, এবং প্রত্যেকটা জায়গায় ছাত্র শিবির ভিকটিম, যেহেতু শিবির ক্যাম্পাসে ছিল, তো শিবির মূলত হল জ্বালিয়ে দেয়, মানে শিবিরকে তাড়িয়ে দেয়, এই কাজটাই ওনারা করেছেন। আমরা প্রত্যেকটা ঘটনায় সিলেটে মামলা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, দেখা গেছে যে আমরাই ভিকটিম, আবার পুলিশের দ্বারা আমরাও গ্রেপ্তার হয়েছি। আচ্ছা, ওই সময়টায় 2012 সালের দিকে আমি যতটুকু আমার মনে পড়ে 487 জন, সর্বোচ্চ সংখ্যক আমাদের বাইরে জেলে ছিল। আচ্ছা, এটা হিউজ, মানে এটা সিলেট মহানগরীতে? হ্যাঁ, মহানগরীতে হিউজ নাম্বার জেলে ছিলেন। আমার মনে আছে আমি আমাদের জেল সুপার যিনি ছিলেন ওনার সাথে কথা বলেছিলাম যে ঈদের সময় যে জেলে কিভাবে খাবার দেওয়া যায়, খাবারের একটা আয়োজন করা যায় কিনা। উনি আমাদের সিলেট কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা 500, এর মধ্যে 487 জন শিবিরেরই ছিল। শিবিরের ছিলেন। আচ্ছা, মানে ধারণ ক্ষমতার তো বেশি, অনেক বেশি জেলে থাকতেন। হ্যাঁ, অনেক বেশি থাকতেন। তো ওই সময় সর্বোচ্চ সংখ্যক আমাদের বাইরে ছিলেন জেলে, বাইরে জেলে ছিলেন। তো আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের টোটাল টাইমটা, বিশেষ করে 2000 আমি একটু আগেই যেটা বলেছি, এই চিরুনি অভিযান থেকে শুরু করে নিয়ে একদম 2013, 2014, 2015 আমরাও রাজপথে ছিলাম, এবং প্রত্যেকটা ঘটনায় ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করা হয়, মামলা দেওয়া হয়, গ্রেফতার করা হয়, এবং আপনার এক একটা যেগুলো রিমান্ডের নামে নির্যাতন, হরতালের পিকেটিং থেকে গ্রেফতার করে নির্যাতন, মিছিলে গুলি, এগুলা সেটা আমরা তো দেখেছি। মানে ধরেন 10-15 জনের মিছিলেও গুলি হয়েছে, 10-15 জনের গুলি হয়েছিল। তো এই সময় আপনারা তো মানে ছাত্র সংগঠনের কর্মসূচি পালন করেছেন, বিশেষ করে সরকার বিরোধী যে ধারাবাহিক আন্দোলন ছিল, আমার মনে পড়ে যে সেখানে 20 দলীয় জোট ছিল, 20 দলীয় জোটের উদ্যোগে যে টানা অবরোধ চলছিল, সেই অবরোধে প্রতিদিন শিবিরের কর্মসূচি থাকতো সিলেটে। সেই সময় আপনারা কিভাবে মানে কর্মসূচিগুলো মানে এত পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে করতেন? আসলে একটা কঠিন অবস্থা ছিল, বাস্তবিক করতে এটা খুবই কঠিন অবস্থা ছিল। এবং আপনারা তো সাক্ষী, আমাদের সিলেটের সাংবাদিক বন্ধুগণ সাক্ষী, এবং সিলেটবাসী সাক্ষী। এটা পুলিশের তৎপরতা, র্যাবের তৎপরতা, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এবং দেখা গেছে যে আপনার মানে মিছিল বা কর্মসূচি দেয়া মানেই এর আগের দিন থেকে তো আমাদেরকে ঘর বাড়িতে তো আমরা থাকতে পারি না। দীর্ঘ 2010 সাল থেকে আসলে আমাদের জনশক্তিরা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দের জন্য নিজের বাসা বাড়ি থাকাটাই একটা কঠিন চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়। আইদার আপনি বাসায় থাকবেন, মানে আপনি গ্রেফতার হবেন।
এই ধরনের একটা অবস্থা ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তির ইমানি চেতনা, টিম স্পিরিট এবং সাহসিকতা আর কারণেই কিন্তু আমরা ময়দানে প্রত্যেকটা কর্মসূচি সাহসিকতার সাথে আমরা ময়দানে পালন করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম, ইন্টারনাল একটা আমরা নেটওয়ার্ক তৈরি করেছিলাম। এবং আপনি জানেন যে মোবাইল ডিভাইসগুলো পর্যন্ত আপনার ট্র্যাকিং করা হতো। হ্যাঁ, তো আমরা আলহামদুলিল্লাহ এটা একদম মানে আদি যুগে চলে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, যে মোবাইলে ইউজ করা যাবে না, তাহলে ম্যান টু ম্যান। আচ্ছা, হ্যাঁ, আমরা ম্যান টু ম্যান দাওয়াতের ব্যবস্থা করতাম। আমরা আমাদের বিভিন্ন গ্রুপকে সেগ্রিগেট করে দিয়েছিলাম, আচ্ছা, ছোট ছোট গ্রুপে। আমরা ওই আপনার ম্যান টু ম্যান আমাদের দাওয়াতগুলো পৌঁছে যেত। আচ্ছা, নির্দিষ্ট জায়গায় আমরা আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে মনে করেন 7টায় মিছিল, ঠিক 7টায় কিন্তু আমাদের জনশক্তিরা নির্দিষ্ট। এটিও শোনা যায় যে শিবির প্রথাগত যে সমস্ত কমিউনিকেটিং ডিভাইস বা কমিউনিকেটিং অ্যাপসগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোকে অ্যাভয়েড করে নিত্য নতুন কিছু অ্যাপস তারা ডেভেলপ করতো এবং সেই ডেভেলপ দিয়ে তারা কমিউনিকেশনটা কন্টিনিউ করতো। সেরকমই করতেন আপনারা? হ্যাঁ, আমরা এটাই করেছি আসলে। তখন তো আসলে আপনার রেগুলার যে কমিউনিকেশন অ্যাপসগুলো আছে বা যোগাযোগের মাধ্যম আছে, এটা ইউজ করা ছিল ভয়াবহ পরিণতির কারণ। এবং আমাদের খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এবং এটাও আছে যে অনেক পুলিশ আমাদের এই মেসেজগুলো ওনাদের কাছে কেমনে জানি চলে যেত। আমরা হতবাক হয়েছি আসলে। আমাদের গ্রেফতারের পরে কিছু ভাইদেরকে আমাদের ওই মিছিলের সময়টা ওনারা দেখিয়ে দিয়েছে। তো এরপর থেকে আমরা আরও সতর্ক হয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমরা সিলেট সহ সারা দেশেই আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির গণতন্ত্রের পক্ষে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, বিশেষ করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে জুডিশিয়াল কিলিং তথাকথিত ট্রাইব্যুনালের নামে, তার প্রতিবাদে আমরা মাঠে সরব ছিলাম এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধের সর্বোচ্চটা আমরা করে গেছি। আচ্ছা, মানে আমার এই প্রসঙ্গটার অবতারণা করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে সাম্প্রতিককালে শিবিরের বিরুদ্ধে একটি অভিযোগ খুবই ভয়াবহভাবে আলোচিত হচ্ছে। শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে না, এটি সুশীল সমাজেও ব্যাপক আলোচনা হচ্ছে যে শিবির গত আমলে, বিশেষ করে ফ্যাসিস্ট আমলে গত 15 বছর ধরে এক ধরনের গোপন সংগঠন হিসেবে বা গোপন কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। তারা কেউ কেউ বলছেন যে ছাত্রলীগ হয়ে তারা রাজনীতি করেছে বা ক্যাম্পাসে টিকে থেকেছে, যে তারা তখন যেহেতু বৈরী সময় ছিল, তারা ছাত্রলীগ হয়ে গেছে, সবাই হয়ে গিয়ে তারা কার্যক্রম পরিচালনা। আপনি যে বর্ণনাটি দিলেন তাতে করে তো মনে হচ্ছে যে এই বিপ্লবটি আসলে ওভারনাইট বা একই দিনে, এক মাসে বা এক সপ্তাহে হয়ে যায় না। এই বিপ্লবের পেছনে যে দীর্ঘদিনের যে সিকোয়েন্সিয়াল মুভমেন্টস, এই মুভমেন্টগুলো আপনার করে গেছেন গত 15 বছর 16 বছর ধরে। এই 16 বছর ধরে এই আন্দোলনের ধারাবাহিকতায় যে একটি বিপ্লবের পটভূমি তৈরি হলো, এখন যেটি বলা হচ্ছে যে ছাত্র শিবির গোপন সংগঠন ছিল, আপনার গোপন সংগঠন হলে এইগুলো কার্যক্রম কিভাবে করেছেন? এই 15 বছর আন্দোলন কিভাবে করলেন? আমি আপনার সাথে একমত। আসলে আমিও মাঝে মাঝে হতবাক হই যারা আমাদেরকে গোপন সংগঠন বলেন বা গোপনে শিবির তৎপরতা চালিয়েছে, এই কথাগুলো যারা বলেন, আসলে আমি খুবই অবাক হই যে ইসলামী ছাত্র শিবিরের শুধুমাত্র এই সরকারের আমলে না, 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে যেদিন শিবির আত্মপ্রকাশ করে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের গোপন তৎপরতা বলতে কোনো কিছু নেই। সব কিছুই পরিষ্কার ক্লিয়ার ক্রিস্টাল আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের গোপন তৎপরতা বলতে কি, এটা ডিফিনিশনটা কি হবে? গোপন তৎপরতার ডিফিনিশনটাই বা কি? বলা হচ্ছে যে আপনারা এখন মানে এই কথাটি আলোচনা আসছে এই কারণে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক এরা বিপ্লবের অগ্রসেনানী ছিল, কিন্তু তখন তারা ছাত্র শিবিরের পরিচয় নিয়েছিল না, তারা ছিল সাধারণ ছাত্র হয়ে বা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হয়ে। কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেছে যে এরা কখনো, কেউ কেউ বলছেন এরা কখনো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, কিংবা ছাত্রলীগের সঙ্গে তাদের মেলামেশা, তাদের ছবি পাওয়া গেছে, তাদের বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট ছিল। এই কার্যক্রম থাকবার কারণে এখন অনেকেই বলছে যে তারা এন্টায়ার সংগঠনটিকে তারা ব্লেম করছেন, যে এন্টায়ার সংগঠনটাই ছাত্রলীগের হয়ে তারা 15 বছর টিকে থেকেছে ক্যাম্পাসে। না, এই কথাটা অবশ্যই মানে খুবই শিবিরের প্রতি এটা সুবিচার হবে না কেউ যদি এটা বলেন। আমি আশা করব যারা সচেতন আছেন, সুশীল বলতে আপনার যাদেরকে বোঝান, আমি অনুরোধ করব ওনারা যাতে আপনার খোলা চোখে, খোলা মন নিয়ে, বিশাল হৃদয় দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম দেখেন। আচ্ছা, এবং আপনি যেটা বলতেছেন যে আসলে শিবির পরিচয় দেয়া, দেখেন আবরার ফাহাদ
ওনাকে শুধুমাত্র শিবির সন্দেহে কিন্তু ওনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিশ্বজিৎ শুধুমাত্র শিবির সন্দেহে কিন্তু হত্যা করা হয়েছে। এবং এটা একটা দুইটা না, সারা দেশের ক্যাম্পাসগুলোতে শুধুমাত্র শিবির সন্দেহে অসংখ্য ছাত্রদেরকে সারা রাত গণপিটুনি দেওয়া হয়েছে, দিয়ে আবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা একটা দুইটা ঘটনা, আপনি প্রত্যেকটা ক্যাম্পাসে এই ধরনের বুড়ি বুড়ি নজির আপনি পাবেন। তো শিবিরের জন্য আসলে শিবির পরিচয় দেওয়া এটা তো একটা অনেক কঠিন ভয়াবহ একটা অবস্থা ছিল। শিবির আপনি কেমনে পরিচয় দেবেন? শিবির পরিচয় না দিয়েই তো মানুষজন আপনার হত্যার শিকার হচ্ছে, নিষ্ঠুর হত্যা। বিশ্বজিতের হত্যাকাণ্ড তো আমরা লাইভ দেখেছি সবাই, কি অমানবিক। আবরার ফাহাদের হত্যাকাণ্ডটা কি অমানবিক। তো যে ফ্যাসিস্টদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, এবং আমি মনে করি যে যারা শিবিরকে গোপন বলেন ওনারা দয়া করে মেহেরবানি করে শিবিরের কার্যক্রমের দিকে একটু চোখ তাকান। ছাত্র শিবির তার ৭৭ সাল থেকে নিয়ে এই পর্যন্ত শিবিরের একজন কর্মী করে একটা দর্শনের সাথে সম্পৃক্ত আছে কিনা, ইফটিজিকের সাথে সম্পৃক্ত আছে কিনা, আপনার মাদকের সাথে সম্পৃক্ত আছে কিনা, আমরা সিগারেট খাই কিনা, আমাদের একজন কর্মী সিগারেট, মাদক তো দূরের কথা, সিগারেটের সাথে সম্পৃক্ত আছে কিনা, এই বিষয়গুলা আমাদের পজিটিভ কাজটা যদি ওনারা দেখেন তাহলে শিবিরের পক্ষে একটা গোপন হওয়া সম্ভব কিনা। আমরা এই সমাজেই পড়ে হচ্ছে, সবাই আমাদেরকে চেনে, এমন না যে আমরা কোথাও থেকে এসেছি, এরকম তো না। কিন্তু কিছু ধরেন খুবই চেনা ফেস যারা এখনকার সময়ে এই বিপ্লবোত্তর সময়ে খুব চেনা ফেস কয়েকজনের তো পরিচয় বের হচ্ছে যে তারা এক সময় ছাত্রলীগের সঙ্গে তাদের অ্যালাইনমেন্ট ছিল, পরিচয় ছিল, জানাশোনা ছিল, কিংবা ছাত্রলীগের রাজনীতি না করলেও ছাত্রলীগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই তারা হলে থেকেছেন, কিংবা তারা ছাত্র শিবিরের পরিচয় দেননি। এই ধরনের এই ঘটনা তো সত্য। তো এটি কি আপনি বলবেন যে এটি কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি সারা দেশেই শিবির এইরকম কৌশল অবলম্বন করেছে? আসলে আমি যেটা ইকবাল ভাইকে বলি যে 2010 সাল থেকে যখন আমাদের উপর চিরুনি অভিযান চালানো হয়, এবং 10 সাল থেকে আপনি যদি একটু দেখেন বাংলাদেশের মোস্ট অফ দ্য কলেজ এন্ড ইউনিভার্সিটিস আপনার বন্ধ ছিল, শুধুমাত্র বন্ধ ছিল মারামারির কারণে। রাইট। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস আপনার একটা সেশন জটের অবস্থা তৈরি হয়েছিল। এবং আমার কাছে একটা ডেটা ছিল, খুব সম্ভব মোর দেন 100 কলেজ এবং ইউনিভার্সিটি বাংলাদেশে, একদম মফস্বল শহর পর্যন্ত, যেখানে শিবির ওয়াজ ভিক্টিমাইজ বাই ছাত্রলীগ। রাইট। তো এই ধরনের একটা অবস্থায় আমাদের হাজার হাজার ভাইয়েরা যারা তাদের কোর্স কমপ্লিট করতে পারেন নাই, ডিগ্রি কমপ্লিট করতে পারেন নাই, যারা ক্যাম্পাসে যাওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করেছেন, পরীক্ষা দিতে পারেন নাই, অনেকেই কিন্তু বিদেশে চলে গিয়েছেন পড়াশোনার জন্য। অনেক আবার ছাত্রজীবন কন্টিনিউ করতে পারেন নাই শুধুমাত্র, আবার অনেক গিয়েছেন, যাওয়ার পরে ভয়াবহ হামলা শিকার হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আচ্ছা। তো আমাদের এই যারা পরিচিত ছিলেন বিভিন্ন ক্যাম্পাসে, হাজার হাজার ছাত্রজীবন কিন্তু আপনার মানে কি বলে এটা শেষ হয়ে গিয়েছে, ওনারা ক্যাম্পাসে ফেরত যেতে পারেন নাই। তো এই অবস্থায় পরবর্তীতে যাতে এই পরিচিত ফেসগুলা যখন আপনার মানে শিবিরের তো রিক্রুটমেন্টের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের রিক্রুটমেন্ট তো বন্ধ হয় নাই। পরবর্তীতে যারা ক্যাম্পাসে গিয়েছেন ওনারা শিবির পরিচয় দেন নাই। অনেকেই সেটি সারা দেশেই নাকি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়? আমার মনে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অনেক জায়গায় হয়তো শিবিরের পরিচয় দেন নাই অনেকেই, কিন্তু সাংগঠনিক কার্যক্রম চলেছে, শিবিরের কার্যক্রম চলেছে। আচ্ছা। পরিচয় দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক ছিল এটাও তো একটা বিষয়, ঝুঁকির কারণে। আপনি পরিচয় দিয়ে আপনি ক্যাম্পাসে ক্লাস করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না, আপনার জীবন হুমকির মুখে, আপনাকে পুলিশে তুলে দেওয়া হবে। এই অবস্থায় কি পরিচয় দেওয়া কি উচিত না? উচিত না। কিন্তু মানে এই জায়গায় একটু জানতে চাই যে আপনি আপনাদের এখন যে বন্ধু প্রতিম সংগঠনটি আছে, ছাত্রদল, যাদের কাছ থেকে এই অভিযোগটি বেশি আসছে, আসলে তারা কি তখন ক্যাম্পাসে ছিল? তারা কি তখন ছাত্রদল পরিচয় দিয়ে শৌর্য বীর্যের সঙ্গে ক্যাম্পাসে রাজনীতি করেছে, তারা সংগঠন করেছে, ছাত্রত্ব বহাল রেখেছে, এরকম ছিল? এটা আসলে ওনাদের ক্ষেত্রেও তো ওনারাও তো ক্যাম্পাসে যেতে পারেননি। ছাত্রদলও তো বাংলাদেশের কোনো একটা ক্যাম্পাসে, শুধুমাত্র ছাত্রদল না, কোনো অপোজিশন, আচ্ছা, ছাত্র সংগঠনই কিন্তু ক্যাম্পাসে সুষ্ঠু। তাহলে তারা কিভাবে টিকে ছিল? নাকি তারা মানে পালিয়ে এসেছিল, মানে ক্যাম্পাস ছেড়েই দিয়েছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছিল সবাই? ছাত্রদল ভালো বলতে পারবেন ওনাদের বিষয়টা। তবে আমি যতটুকু দেখেছি বা আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, কোনো বিরোধী দলের কোনো ছাত্র সংগঠনই ক্যাম্পাসে আসলে ঠিকভাবে তার একাডেমিক কার্যক্রম, তার পলিটিক্যাল কার্যক্রম পরিচালনা করতে পারে নাই।
ফ্যাসিস্টদের আমলে। আপনারা সেই ক্ষেত্রে ধরেন একটি কৌশল অবলম্বন করেছিলেন যে যাতে পড়াশোনাটা অন্তত কন্টিনিউ করা যায়, সেই জন্য আপনাদের নেতৃত্ব যারা আছেন ক্যাম্পাসে তাদের পরিচয়টা গোপন রেখেছিলেন, এটি সত্য? অনেকেই ক্ষেত্র বিশেষে সব জায়গায় না, সব জায়গায় তো না, সব জায়গায় আবার অ্যাপ্লিকেবল না এটা। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এই যে জুলাই বিপ্লবটি হলো, আমি একটু বিপ্লব প্রসঙ্গে আসি। আপনি জানেন যে বিপ্লবের অন্যতম একজন সমন্বয়ক, তাকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি সেখানে ঘোষণা করেছেন যে জুলাই বিপ্লবে অন্যতম সহযোগী ছিল ছাত্র শিবির, এবং এই সমন্বয়কদের মধ্যেও দুই একজন আছেন যারা এখন দেখা যাচ্ছে তারা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এই ধরনের পদবিতে ছিলেন। এখন প্রশ্ন উঠছে যে এই বিপ্লবের যে প্ল্যানিং, এই প্ল্যানাররা তো বেশিরভাগ দেখা যাচ্ছে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এটি কি সংগঠনের, ছাত্র শিবিরের সাংগঠনিক কোনো কর্মসূচি ছিল যেটাতে সবাই যোগ দিয়েছে, নাকি বিপ্লবটা সাধারণ স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা করেছে, সেখানে ছাত্র শিবির যোগ দিয়েছে? কোনটা আসলে? আসলে দুইটাই সঠিক। একটা হলো যে আমরা তো দীর্ঘদিন থেকেই আপনার সরকার বিরোধী আন্দোলনে ছিলাম। আচ্ছা, আমরা এই সরকারকে স্টেপ ডাউন করার জন্য আমাদের রক্ত ঝরেছে, আমাদের অসংখ্য ভাইরা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, অসংখ্য ভাইরা শাহাদাত বরণ করেছেন, আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন। আমরা তো আপনার মানে ডে ওয়ান থেকেই আমরা সরকার পতনের আন্দোলনে ছিলাম ছাত্র শিবির। এবং যখন এই জুলাই বিপ্লব বা আপনার কোঠা বিরোধী আন্দোলন 2018 সালেও হয়েছে, তার আগেও হয়েছে, প্রত্যেকটা সরকার বিরোধী আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন তো অবশ্যই ছিল। আচ্ছা, তার পাশাপাশি মানে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলনগুলো এসেছে, কোঠা বিরোধী আন্দোলন বা ওই যে পরিবহনে শৃঙ্খলা ফেরানোর যে আন্দোলনটি ছিল, সেই সমস্ত আন্দোলন। আচ্ছা, বলেন প্লিজ। তো আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি, বিশেষ করে এই জায়গায় যেটা হয়েছে যে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করেছি, ইসলামী ছাত্র শিবির আসলে আমরা যে দীর্ঘদিন থেকে যে সরকার বিরোধী আন্দোলনে ছিলাম, আল্লাহই দয়া করে বাছাই করেছেন যে আমাদেরকে শেষ পর্যন্ত আপনার চূড়ান্ত ভূমিকায় আপনার অগ্রগামী হওয়ার। আচ্ছা, তো এখানে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির অগ্রগামী ছিল, আগেও ছিলাম আমরা, শেষেও আল্লাহ আমাদেরকে অগ্রগামী রেখেছেন। অন্য নামে ছিলেন? হ্যাঁ, অগ্রগামী শিবির ছিল, কিন্তু অন্য নামে ছিলেন, শিবিরের নাম নিয়েছিলেন? শিবিরের নাম তো আপনার মুখ্য না, এখানে তো পিপলস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সবাই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। এবং ফেসিবাদের বিশেষ করে এই সরকারের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে শুধুমাত্র আমরা ভিক্টিমাইজ না, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী না, সকল সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সরকার দ্বারা শোষিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, নির্গৃহীত হয়েছেন। এই জন্য যেটা হয়েছে যে যখন মানুষ একটা প্ল্যাটফর্ম পেয়েছে, একটা জায়গা পেয়েছে, সবাই নেমে এসেছে এখানে আলহামদুলিল্লাহ। এখানে সবার ভূমিকা ছিল। আমাদের আমির জামাত সহ, ছাত্র শিবির সহ, আমরা সকল ক্রেডিট আমরা নিতে চাই না বা আমরা এটা বলতেও চাই না। আমরা এখানে ছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের ভূমিকা কি ছিল এটা জনগণ বিচার করবেন। ছাত্র শিবিরের বিরুদ্ধে একটি কমন অভিযোগ, এটি দীর্ঘদিন খুবই আলোচনায় ছিল, সাম্প্রতিককালে এটি আবার এসছে, যে ছাত্র শিবির ক্যাম্পাসে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করেছে। নানান জায়গায়, যত জায়গায় শিবিরের আধিপত্য কায়েম হয়েছে, সব জায়গায় সন্ত্রাসের মধ্য দিয়ে হয়েছে। এবং বিশেষ করে একটি টার্মিনোলজিতে খুবই মানে পপুলার, সেটি হচ্ছে শিবির রক কাটে, সাধারণ ছাত্রদের রক কাটে। তো এই অভিযোগ সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আছে? আমি যেটা বলতে চাই ইকবাল ভাই, যে আপনার রক কাটার অভিযোগ আসলে আমরা যখন খুব ছোটবেলা আমরা শিবিরের আমরাও কিন্তু হাত তুলে এই প্রশ্নটা আমাদের দায়িত্বশীলদেরকে করেছিলাম যে ছাত্র শিবির রক কাটে। তো আমরা দীর্ঘদিন ওই রক কাটা শুনে শুনে আমরা শিবির হয়েছি। যেহেতু শিবির ইজ ভেরি স্মার্ট, they know how to cut the rock, it's very hard, আচ্ছা, মানে এই রক কাটা তো কঠিন আসলে, একজনকে আপনি যদি হিট করতে চান ইটস ভেরি ইজিয়ার। তো শিবির একটা স্মার্ট সংগঠন, এত মানে কঠিন কাজটা করতে যাবে কেন, এটাও তো আমি বুঝি না। তো এটা আসলে একটা শিবিরের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা, একটা অভিযোগ, যেটা দিয়ে আমাদেরকে ছাত্রদের কাছ থেকে, আমাদেরকে অভিভাবকদের কাছ থেকে, জনগণের কাছ থেকে দূরে রাখার একটা এজেন্ডা। আচ্ছা, তো এটা বুমেরাং হয়েছে আলহামদুলিল্লাহ। এখনও যারা বলতেছেন, আমি জানি না এই বিষয়টা ওনারা কেন সামনে নিয়ে আসছেন, বাট ওনাদের এই প্রচেষ্টাও বুমেরাং হবে। মানুষজন আমাদের সাথে এই সময়ে, আপনার কি মনে হয় এই সময়ে এই আলাপটি আবার কেন তোলা হচ্ছে, বা এবং এই যারা এই আলাপটি তুলছেন তারা কিন্তু এই বিপ্লবীর সহায়ক শক্তি,
অর্থাৎ এই বিপ্লবের সঙ্গে এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ এই আলাপগুলো তুলছে না, এই বিতর্কগুলো বা এই কুতর্কগুলো যাই বলেন আপনি, এই তর্কগুলো তুলছে বিপ্লবের সহায়ক শক্তিগুলোই। তো আপনাদের এই সহায়ক শক্তিগুলোর সঙ্গে আপনাদের এত দ্রুত আস্থাশীল সম্পর্ক নষ্ট হয়ে গেল কেন? আমি মনে করি যে আসলে এখানে অবশ্যই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা আছেন। আচ্ছা, ফ্যাসিস্টরা হয়তো ফিজিক্যালি নেই, কিন্তু তাদের তো দোসররা এখনও আছেন। এবং আমি যেটা মনে করি যে এরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আগাচ্ছে, যেহেতু যদি বিপ্লবীরা যদি ডিভাইডেড হয় ইনস্টেড অফ ইউনাইটেড, ইনশাআল্লাহ দে উইল বি মোর পাওয়ারফুল। এবং এটাকে এই ডিভাইড করার মধ্য দিয়ে, আমাদের চিন্তাকে ডিভাইড করার মধ্য দিয়ে এরা আবার দেশে ফিরতে চান, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চান। যারা এই ধরনের ঐক্য বিরোধী যারাই কথা বলেন, আমি মনে করি ওনারা ফ্যাসিস্টদের প্রেতাত্মা, ফ্যাসিস্টদের সহযোগী এবং এদের ফ্যাসিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এজন্য আমরা অনুরোধ করব যারা আমার ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্যক্রম থেকে আমরা সবাই যাতে সংযত থাকি এবং ঐক্যকে সামনে রেখে যাতে আমরা একটা সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনি আপনার আলাপে আপনি বারবারই বলছিলেন যে শিবির মেধাবীদের সংগঠন, মেধাবীদের শিবির নার্সিং করে বা মেধার প্রতি এগিয়ে নিয়ে যায়। আপনি তো আমার দেখা, আমি আগে শুরুতেই কিছুটা বলছিলাম যে আপনি এর প্রকৃষ্ট একটু উদাহরণ। কারণ আপনি যেভাবে এই একটি চরম ঝুঁকিপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়ে আবার কেরিয়ারে ফেরত যাওয়া, বিদেশে এসে আবার পড়াশোনা করলেন, পড়াশোনা করে আবার পিএইচডি করে শিক্ষকতা করছেন, এই গল্পটি একটু শুনতে চাই। কিভাবে এটি সম্ভব করলেন কিভাবে? আলহামদুলিল্লাহ, এটা আসলে আমি আল্লাহ শুকর আদায় করি। সকল কৃতিত্বই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমরা পড়াশোনার টেবিলে ফিরে যেতে পেরেছি। এবং আমাদের তো আসলে আমরা যখন ময়দানে ছিলাম ওই সময়টা আসলে আমরা বাঁচবো কিনা এই ধরনের একটা, আমাদের জীবনটা কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল এটা তো বলার অপেক্ষা রাখে না। সারাক্ষণ মৃত্যু তাড়া করতো একটা আপনি তো জানেন তৎকালীন ডিআইজি মিজান সাহেব এখন বর্তমানে কারাগারে আছেন, উনি তো ঘোষণাই দিয়েছেন যে আমাদেরকে পাইলে পরে আপনার। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো একটা কি বলে একটা ইনস্টিটিউশনস। আচ্ছা, শিবির শুধুমাত্র একটা পলিটিক্যাল অর্গানাইজেশন না, ছাত্র সংগঠন না। আচ্ছা, শিবির একটা একাডেমিক, আপনি যদি চিন্তা করেন যে একটা একাডেমিক ইনস্টিটিউশনের সাথে, তাহলে ছাত্র শিবির একটা একাডেমিক ইনস্টিটিউশনস। এবং শিবির একটা ইনস্টিটিউশন হিসেবে এই বিষয়টা নিশ্চিত করে তার রিপোর্টিং কার্যক্রমের মধ্য দিয়ে আপনি জানলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা দিনের কিন্তু কার্যক্রম আমরা লিখি। আচ্ছা, আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা কী করলাম, তো এই রিপোর্টিং সিস্টেমটাই আমাদেরকে এখানে রিপোর্টিংয়ে আসে যে আপনার পাঠ্যপুস্তক অধ্যয়ন আপনি লিখেন, আবার সেটি মূল্যায়ন হয়। হ্যাঁ, আবার সেটা মাস শেষে মূল্যায়ন হয়। আপনার দায়িত্বশীলরা আবার দেখেন, আপনাকে উৎসাহিত করেন। তো পড়ালেখার একটা এনভায়রনমেন্ট, আবার খারাপ হলে সেটাকে আবার ইমপ্রুভ করার আমাদের আইডিয়াল হোম আছে, কোচিং আছে, আমাদের বাইরে ফ্রি পড়ান। আচ্ছা, ফ্রি পড়ানোর সুযোগ আছে। আমরাও ছাত্র জীবনে আমাদের ভাইদেরকে আমরা পড়াশোনার দিকে উৎসাহিত করেছি, চেষ্টা করেছি তাদেরকে হেল্প করার। একটা বিষয় কি, একাডেমিক জীবনে একটা ভালো অ্যাডভাইস, একটা ভালো সাজেশন কিন্তু অনেক বড় জিনিস। একটা ভালো সাজেশন আপনার মুডকে ঘুরিয়ে দেয়। আর একটা তো ছাত্র শিবির যেটা নিশ্চিত করে যে সৎসঙ্গ। আচ্ছা, সৎসঙ্গ, এখানে মেধাবীরা আছেন, স্বাভাবিকভাবে আপনি যদি মেধাবীদের কাছাকাছি থাকেন, you will get the benefit of it. আলহামদুলিল্লাহ। তো আপনি কি মনে করেন যে এই কাজটি কি শুধু ইসলামী ছাত্র শিবিরই করছে, নাকি অপর যে সমস্ত ছাত্র সংগঠন আছে, আপনাদের বন্ধু প্রতিম সংগঠনগুলো, তাদের কি এই ধরনের কোন কর্মসূচি নেই যে তারা ছাত্রদের মেধার বিকাশ বা ছাত্রদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, এই সমস্ত কাজে তাদের একটি গাইডেন্স রয়েছে বা তাদের কিছু প্রোগ্রামস রয়েছে, কর্মসূচি রয়েছে, এরকম কি আছে অন্যান্য সংগঠনে, নাকি শুধু শিবির এক্ষেত্রে স্বতন্ত্র? শিবির অবশ্যই একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সবসময় বলি যে শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আপনার মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন, মেডিকেলের স্টুডেন্টরা আছেন, ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, আবার স্কুলে পড়ুয়াও আমাদের জনশক্তিরা আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি জানি না অন্য সংগঠন সম্পর্কে, আমার খুব বেশি ধারণা নেই। তবে আমি অনুরোধ করব অন্য ছাত্র সংগঠনদেরকে, আমরা ক্রিয়েটিভিটির দিক দিয়ে, আমরা ইনোভেটিভ আইডিয়ার দিক দিয়ে, আমরা ছাত্রদের প্রকৃত অর্থে যাতে একটা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের কল্যাণে কাজ করি, ছাত্রদের মেধা বিকাশে কাজ করি, তাইলে যেটা হবে দেখা যাবে যে ইন ফিউচার আমরা জাতি গঠনে প্রকৃত মানুষ, মেধাবী মানুষদেরকে এগিয়ে নিয়ে আসতে পারবো। আর একটা দেশে যখন নেতৃত্বে মেধাবীরা থাকবেন,
এটার দ্য আউটপুট উইল বি ডিফারেন্ট। Right. আমরা আমাদের বন্ধু সংগঠন যারা আছেন অনুরোধ করব যে আমরা ছাত্র শিবির দেখেন এই জুলাই বিপ্লবের পরে সুযোগ পাওয়ার পরে শিবির অনেকগুলা কিন্তু ভালো ভালো প্রোগ্রাম করেছে, সায়েন্স ফেস্ট করেছে, পাশাপাশি আপনার এই জুলাই বিপ্লবের প্রদর্শনী করেছে, এক্সিবিশন করেছে। এটা চমৎকার একটা উদ্যোগ ছিল। আমরা আমাদের বন্ধুদেরকে অনুরোধ করব, লেটস কম্পিট উইথ দ্য গুড ডিডস। আমরা ভালো কাজের কম্পিটিশন করি, তাইলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যখন আমরা ভালো কাজে আমরা আমাদের ফোকাস করব, তাহলে নেগেটিভ কাজগুলো কমে যাবে। পজিটিভ ওয়ার্ক দিয়ে আমরা একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো এবং ইনশাআল্লাহ একটা পজিটিভ ফ্যামিলি হবে, পজিটিভ সোসাইটি হবে, এন্ড ইনশাআল্লাহ ইন ফিউচার উইল হ্যাভ এ পজিটিভ স্টেট। আমরা আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই বিপ্লবটির ডাক দিয়েছে এবং বিপ্লবটি করেছে, তারা এখন রাজনীতিতে নাম লেখাবার চেষ্টা করছে বা তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা দাঁড় করাবার চেষ্টা করছে। সেখানে নিশ্চয়ই ছাত্র সংগঠন থাকবে তাদের। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে থাকবে নাকি অন্য নামে আসবে সেটা এখনও পরিষ্কার না। তো এই যে নতুন একটি ছাত্র সংগঠন আসছে রাজনীতিতে, তাদেরকে আপনারা কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাই। আচ্ছা, ওয়েলকাম জানাই। আসলে যারা এই বিপ্লব করেছেন, আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তাদের সাংবাদিকদেরকে ফেস করা দেখেছেন। রিয়েলি দে আর আলহামদুলিল্লাহ ভেরি মেরিটোরিয়াস। এবং আমি বিশ্বাস করি যদি মেধাবীরা এগিয়ে আসেন এবং ভালো একটা উদ্যোগ নেন, এটা আমাদের জন্য, আমরা উই লাইক আওয়ার কম্পিটিটর। আমরা কম্পিটিশনকে কনস্ট্রাকটিভ কম্পিটিটর, উই লাইক ইট এন্ড উই অ্যাপ্রিশিয়েট এনি কনস্ট্রাকটিভ ওয়ার্ক। আলহামদুলিল্লাহ, মানে কনস্ট্রাকটিভ ওয়ার্ক দিয়েই তো আপনার সোসাইটিকে চেঞ্জ করা যাবে। এই জন্য মেধাবীরা যদি এগিয়ে আসেন, এই ধরনের একটা উদ্যোগ নেন, আমার মনে হয় যে দল মত নির্বিশেষে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। সবাইকে সহযোগিতা করা দরকার যদি আমরা গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই। সেটাই। ছাত্র শিবির সম্পর্কে সন্ত্রাসবাদের যে অভিযোগটি, আপনি এই জিনিসটা খুব সংক্ষেপে বললেন, কিন্তু রক্ষাটা যদি নাও থাকে, কিন্তু আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন ক্যাম্পাসে যে আধিপত্যগুলো বিস্তার করা, মানে শিবির যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত জায়গায় কিছু না কিছু সন্ত্রাস হয়েছে। এটি সেই প্রেক্ষাপটগুলো কি ছিল আসলে? আসলে ইকবাল ভাই, আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত সুন্দর একটা কোয়েশ্চেনস। আমরা ইসলামী ছাত্র শিবির আগ বাড়িয়ে কোনো একটা জায়গায় একটা অকারেন্স তৈরি করেছে, এর প্রমাণ কেউ দিতে পারবেন না। ছাত্র শিবির সব জায়গায় ভিকটিম। শিবিরকে সব জায়গায় আপনার শিবিরের ক্রিয়েটিভ পজিটিভ কাজকেই আমাদের বন্ধুরা অনেক ক্ষেত্রেই ওনারা এটাকে সহ্য করতে পারেননি শিবিরের ওপর। আর শিবির যেহেতু ভালো কাজ করে, ক্রিয়েটিভ কাজ করে, কনস্ট্রাকটিভ কাজ করে, ছাত্রদের জন্য কাজ করে, ছাত্রদের মেধা বিকাশে সহায়তা করে, তো ছাত্র শিবিরের প্রতি তো স্বাভাবিকভাবে মেধাবীরা আসবে, ছাত্ররা আসবে। তো এখানে আসলে এই যে ভালো কাজ যারা সহ্য করতে পারেন না, তারা বিভিন্ন সময় সন্ত্রাসকে শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন। শিবির এটা পজিটিভলি আপনার এটাকে মোকাবেলা করেছে, আলহামদুলিল্লাহ। পজিটিভলি মোকাবেলা করেছে মানে পজিটিভলি আমরা মন্দের জবাব ভালো দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা মন্দের জবাব, আমাদের চাপিয়ে দেওয়া সন্ত্রাসের জবাব আমরা ভালো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো দিয়ে দেওয়ার পরে তো কিছু সংঘাত হয়েছে। হ্যাঁ, সংঘাত হয়েছে, আমরা ভিকটিম হয়েছি। আচ্ছা, আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমরা ম্যাক্সিমাম, আমরা যে মারামারি হয় না এই বিষয়টা এরকম আমি বলবো না, হয়েছে তো। এবং আপনি দেখবেন যে মানে আপনি যদি কাউকে মারতেও যান, শুধু যে আপনি মারবেন বিষয়টা তো এরকম না, মায়ের খাইতেও পারে নিশ্চয়ই। তো শিবির সন্ত্রাসের মোকাবেলায় প্রতিরোধ করেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব আনোয়ার টিপু। আপনি যদি শেষ কিছু বলতে চান যে এই যে গঠনমূলক রাজনীতির চর্চা বাংলাদেশে দীর্ঘদিন ধরে, এটি আসলে খুবই প্রত্যাশিত যে বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যেটি হয়, যে বাংলাদেশে এক ধরনের গুন্ডাতন্ত্র, এক ধরনের আধিপত্যের লড়াই, ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি, এই চিত্র আসলে বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় না এবং সবাই বলছে এই ধরনের প্লিজ নো মোর সাচ কাইন্ড অফ পলিটিক্স। এখন এই পলিটিক্সকে কিভাবে এন্ড করা যায় এবং নতুন যুগের রাজনীতি কিভাবে সূচনা করা যায়? যদিও আপনি দাবি করছেন যে সেই আকাঙ্ক্ষিত বা সেই নতুন যুগের রাজনীতি আপনার বহু আগ থেকেই চর্চা করে আসছেন, কিন্তু এখন তো এই রাজনীতির
দাবিটা বা এই রাজনীতির আলাপটা আরও বেশি উচ্চকিত হচ্ছে, আরও বেশি সম্প্রসারিত হচ্ছে, সকল মহলে এর একটি উপযোগিতা তৈরি হয়েছে এবং সে কারণেই এখন নতুন ছাত্র সংগঠন হওয়ার হয়তো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আপনি কিভাবে দেখেন যে মানে আপনি সাবেক ছাত্রনেতা হিসেবে মানে ইমিডিয়েট ফিউচারে আমরা কি এই ধরনের একটি কনস্ট্রাকটিভ স্টুডেন্ট পলিটিক্সের জায়গা বা কনস্ট্রাকটিভ স্টুডেন্ট পলিটিক্সের এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারবো বাংলাদেশে, নাকি সেই গুন্ডাতন্ত্র, সেই সন্ত্রাস, সেই ঝঞ্ঝনানি অস্ত্রের কন্টিনিউ থাকবে? কি মনে হয় আপনার? ছাত্র রাজনীতিক গুণগত পরিবর্তনের কোনো আভাস আপনি লক্ষ্য করেন কিনা? খুবই সুন্দর প্রশ্ন, চমৎকার একটা দিক আপনি তুলে নিয়ে এসেছেন। আসলে এখানে আমার মনে হয় যে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বর্তমান অতীতে যে ছাত্র রাজনীতির যে আপনি যেটা মেনশন করেছেন যে টেন্ডারবাজি ছিল, সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল, দর্শনে ছাত্র নেতৃবৃন্দ ছিলেন, এই জায়গাগুলো মানুষ পরিবর্তন চায়, মানুষ চেঞ্জ চায়, মানুষ একটা সুন্দর কনস্ট্রাকটিভ ওয়ার্ক দেখতে চায়। তার আমি আশাবাদী। আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই পজিটিভ মানুষ, আই এম অলওয়েজ থিঙ্ক পজিটিভ, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যে এখানে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে অভিভাবক যে সংগঠনগুলো আছেন, গণরাজনীতি যারা করেন, মানুষের জন্য যারা রাজনীতি করেন, বৃহত্তর সংগঠনগুলো যারা আছেন, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্য অন্য বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এখানে যদি ওনারা জিরো টলারেন্সে যান, যে ছাত্র নেতৃবৃন্দ অবশ্যই ছাত্র হতে হবে, ছাত্র নেতৃবৃন্দ অবশ্যই, আমরা দেখেছি অতীতে যে ব্লাড টেস্ট করে ছাত্র নেতৃবৃন্দের পদ পদবি দেওয়া হচ্ছে। ব্লাড টেস্ট বলতে আপনি মিন করছেন যে তার রাজনৈতিক লিগেসি, তার রাজনৈতিক লিগেসি কি বা অন্যান্য তার পরিবার কি রাজনীতি করে, এই বিষয়গুলো। তো আমরা যেটা অনুরোধ করব যে আমরা মেধাবীদেরকে নেতৃত্বে নিয়ে আসেন। ওকে, সকল সংগঠন যদি মেধাবীদেরকে নেতৃত্বে নিয়ে আসেন, মেধাবীদেরকে যদি আপনার জায়গা করে দেন, তাইলে দেখা যাবে যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। এই ক্ষেত্রে অবশ্যই বৃহত্তর সংগঠন, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষকেই এগিয়ে আসতে হবে। এবং এখন যে পেশার গ্রুপ তৈরি হয়েছে বাংলাদেশে, যে সবার একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে সবাই মিলেই আমরা যদি এই কাজটা করি এবং কোনো একটা ক্যাম্পাসে যদি একজন ছাত্রনেতা একটা নেগেটিভ কাজের সাথে, টেন্ডারবাজি বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, এদের সাথে সম্পৃক্ত, সামাজিকভাবে বয়কট করা, দলীয়ভাবে বয়কট করার উদ্যোগ নিতে হবে। তাইলে এই ধরনের কিছু উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে দেখা যাবে যে যারাই ছাত্র নেতৃত্বে আসতে চাইবেন, ওনাদের মধ্যে এই পজিটিভ ওয়ার্কটা বেশি হবে। যে আমরা নেগেটিভ করলে তো আমাদের সোসাইটিতে আমি থাকতে পারতেছি না। পরিবার থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত কোনো নো টলারেন্সে যাইতে হবে, যে আমরা ছাত্র রাজনীতিতে অথবা গণরাজনীতিতে, রাজনীতির নামে রাজনীতিকে নন প্রফিটেবল করতে হবে। আচ্ছা, আজকে দেখা গেছে যে আমরাও শুনেছি সিলেটে বা অন্য অন্য জায়গায় যে ছাত্র নেতৃবৃন্দের পদ পদবীর জন্য টাকা দেওয়া হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে। এটা হবে এবং ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার পর তার জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে প্রাডো গাড়ি নিয়ে দৌড়ায়, তারপর বাসা বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, মানে বিপুল একটা অবস্থা। ছাত্র রাজনীতি আপনার ব্যবসার একটা ব্যবসা, এই আইডেন্টিটি, আমি অমুক প্রেসিডেন্ট, সেক্রেটারি, এইটা আমার ব্যবসা হয়ে গেছে। এই জায়গাটাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে, যে এটা কোনো অবস্থায় গণসংগঠন বলেন, কোনো জায়গা থেকেই সমাজ বলেন, পরিবার বলেন, আমরা কেউ টলারেন্স করবো না। তাইলেই দেখবেন ইনশাআল্লাহ একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এটি যদি হয়, ধরেন প্রথাগত যে রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো আছে, ইনক্লুডিং শিবিরই ধরলাম, তো এখন যাদেরকে আমরা বিগত সময়ে আধিপত্য নিয়ে চলতে দেখেছি, এবং এই যে চিত্রগুলো আপনি বললেন যে ছাত্র নেতৃত্বে আসার পর তার জীবন বদলে যায়, এই সমস্ত চর্চার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তারাও যদি তাদেরকে রেকটিফাইড না করেন, তাদের সংশোধিত না করেন, তাহলে এই যে নতুন যুগের বা নতুন সময়ের রাজনীতির চর্চার বা রাজনীতির কালচারের কথা আমরা বলছি, এই কালচারটি আসার পর এরা তো এমনিতেই এলিমিনেটেড হয়ে যাবে, এরা তো নিঃশেষ হয়ে যাবে, এরা তো এই অভিযোজন করতে পারবে না এই চর্চার সঙ্গে। সুতরাং এরা এমনিতেই এলিমিনেটেড। সেই জন্যই কি আসলে কোনো কোনো ছাত্র সংগঠনে একটু মাথা ব্যথা শুরু হলো কিনা, যে এই চর্চা যদি শুরু হয় বা এই ধরনের রাজনীতি যদি হয়ে যায়, আমাদের উপযোগিতা তো নষ্ট হয়ে যাচ্ছে, বা আমরা তো আসলে ওই লাইনে থাকতে পারতেছি না। এই ধরনের মাথা ব্যথা কি কারো কারোর মধ্যে শুরু হয়ে গেছে এর মধ্যে? আমি মনে করি এটা মাথা ব্যথা শুরু করার চেয়ে
এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং সুযোগ তৈরি করা উচিত এবং নিজেদেরকে সংশোধিত করে ফেলা উচিত। আমরা একটা সমৃদ্ধ দেশ চাই। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল ওয়াদুদ টিপু। আপনি আজকে আর সময় নেই, আপনাকে নিয়ে এই অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলাম, শুনতে পারলাম, বুঝতে পারলাম। শিবির সম্পর্কে অনেক ভ্রান্তি ছিল আমাদের মধ্যেও, দর্শকদের মধ্যেও নিশ্চয়ই অনেক ভ্রান্তি ছিল। সেই ভ্রান্তিগুলো আপনি পরিষ্কার করতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি শেষ কথা কিছু বলতে চান, আমরা অনুষ্ঠান শেষ করব। আলহামদুলিল্লাহ, আমি শেষে শুরুর কথাই বলতে চাই যে ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ। আমরা এখানে আসলে একটা ট্যুরে এসেছিলাম, এর ফাঁকে এখানে সুযোগ করে দিয়েছেন, আমরা কিছু কথা বললাম। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি আবেগ আপ্লুত। আসলে আমি when I back to সিলেট স্পেশালি, আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, আমি যাইতে পারিনি। আমার কত বছর পর এবার আমি এই আগস্ট বিপ্লবের পর প্রায় 11 বছর পরে দেশে গেলাম। তো মনে করেন আসলে আপনি আমাকে আসলে সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়নে নিয়ে গেছেন। তা আমি অনুরোধ করব যাতে দেশের আমরা যে পরিস্থিতি ফেস করেছি এটা যাতে আমাদের আগামী প্রজন্ম, আমাদের বাইরে যারা স্কুলে কলেজে যায় নাই, পরীক্ষা দিতে পারে নাই, আমরা যাতে এই জায়গাগুলো নিশ্চিত করতে পারি যাতে একজন ছাত্রেরও ছাত্র জীবন নষ্ট না হয়, একজন ছাত্র যাতে বঞ্চিত না হয়, নির্গিত না হয়। সেটি এটাই প্রত্যাশা। দলমত নির্বিশেষে এই বিবেচনাটি থাকা উচিত। আর মানে আমি যদি ছাত্রলীগের নাম ধরেই বলি, এই জমানায় এসে ছাত্রলীগের কোনো কর্মী যদি আপনাদের মতো ভিক্টিমাইজড হয় এবং সে যদি পড়াশোনা করতে না পারে, ক্যাম্পাসে না যেতে পারে, সেটিও আপনাদেরকে, তার গ্লানিও কিন্তু আপনাদেরকে বহন করতে হবে এবং এই দেশকে, এই রাষ্ট্রকে বহন করতে হবে। সুতরাং এই প্রসঙ্গটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, আপনি শেষ বেলায় উচ্চারণ করলেন। এটি যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই মাথায় রাখবেন যে কোনো ছাত্র যাতে তার ছাত্র জীবন কন্টিনিউ করতে গিয়ে অন্যায্যভাবে ভিক্টিমাইজড না হয় এবং সে যাতে পড়াশোনার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই প্রসঙ্গটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল ওয়াদুদ টিপু। আজকে দর্শক আমরা এই অনুষ্ঠানটি এখানে শেষ করতে হচ্ছে। তবে আনোয়ারুল ওয়াদুদ টিপু ছাত্র শিবির সম্পর্কে যে তথ্যগুলো দিলেন, নিশ্চয়ই এই ছাত্র শিবির নিয়ে অনেক ভ্রান্তি আছে, অনেক জানার ঘাটতি আছে, কিংবা হয়তোবা অনেক অভিযোগও আছে। সেই অভিযোগের কোনো ক্ষেত্রে হয়তোবা সত্যতাও আছে, আবার অধিকাংশ ক্ষেত্রে তারা যেটি দাবি করে থাকেন যে অধিকাংশ ক্ষেত্রে ছাত্র শিবির ব্লেম বা অপপ্রচারের শিকার। সুতরাং এই অপপ্রচারের যে মেশিনারিজগুলো রয়েছে, সেই মেশিনারিজগুলোকেও বা স্টেক হোল্ডার্সদেরকেও একটু বিবেচনায় নিতে হবে। ছাত্র শিবিরকে প্রয়োজনে আমরা স্টাডি করব, আমরা অধ্যয়ন করব, আমরা পর্যবেক্ষণ করব এবং তাদেরকে কোনো ব্লেমের মধ্য দিয়ে, কোনো অপপ্রচার বা কোনো অপপ্রচারের মধ্য দিয়ে তাদেরকে যাতে আমরা ভিক্টিমাইজ নতুন করে না করি, সেই প্রসঙ্গটি আমরা সকলেই বিবেচনা রাখব। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।